8টি পুশিনের চেষ্টা প্রতিহত করল বিজিবি। টেকনাফে মালয়েশিয়া পাচারকালে 50 জনকে উদ্ধার, আটক 9 মানব পাচারকারী। এবং 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সেন্টেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখছিলেন। বিস্তারিত। সীমান্তে পুশ ইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি। 24 ঘন্টায় আরও 8টি পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে অবস্থানরত 28 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, তারা শূন্যরেখা থেকে প্রায় 50 গজ দূরে অবস্থান করছেন। পুশিনের জন্য জড়ো করা লোকজনকে সীমান্তের 150 গজের মধ্যে আর দেখা যায়নি। বিজিবির ধারণা, রাতের কোনো এক সময়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের ফিরিয়ে নিয়েছে। আজ ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়েও 6 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা ভারতে ফিরে যায়। সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ধরনের পুশিন বা অনুপ্রবেশ ঘটতে দেওয়া হবে না। মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে 6 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছে। এ নিয়ে ভোর থেকে বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কানন। কানন, এই মুহূর্তে সীমান্তের অবস্থা কি দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ টুম্পা। যেমনটি বলছিলেন, ভোর থেকেই কিন্তু মেহেরপুরের গাংনী উপজেলা আন্তর্জাতিক সীমান্ত পিলারের নিকট কিন্তু এই পুশিনের ঘটনা ঘটেছে। তবে যাদেরকে পুশিন করা হয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত শূন্য রেখায় অবস্থান করছে। আজকে দুপুরে এবং বিকেল পর্যন্ত 2 দফা পতাকা বৈঠক হয়েছে বিওপি কমান্ডার পর্যায়ে। সে এখন পর্যন্ত বিজিবি অনার পর্যায়ে আছে যে তাদেরকে গ্রহণ করবে না। তবে বিএসএফও কিন্তু তাদেরকে পুশিন করার জন্য অনার অবস্থায় আছে। তো মেহেরপুরের বিজিবির সাথে কিন্তু সীমান্তবাসীও তাদেরকে প্রতিহত করেছে। বিশেষ করে আজকে দুপুরের দিকে ঝুম বৃষ্টি হয়েছিল, সেখানেও কিন্তু তারা মানবেতর জীবনযাপন করেছে। তবে বিজিবির আমাদের মেহেরপুরের যে তেঁতুলবাড়িয়া সীমান্ত বিওপি কমান্ডার আমাকে জানিয়েছেন যে তাদেরকে যদি নিতে হয় তাহলে বাছাই করে একেবারে কাগজপত্র ঠিক থাকলে তারপরে নেওয়া হবে। তবে তার আগ পর্যন্ত নেওয়া হবে না। তবে যতটুকু জানা গেছে যে গত ভোর রাত্রেও কিন্তু তারা ওই সীমান্তে, বিশেষ করে আন্তর্জাতিক সীমান্ত পিলার 140/5 এর নিকট কিন্তু তারা শতাধিক মানুষকে জড়ো করেছে এবং তাদেরকে পুশিন করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ পর্যায়ে যে বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে তারা শক্ত হাতে প্রতিহত করার জন্য তারা প্রস্তুত আছে। এই ছিল মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ। কানন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী জুলফিকার আলী কানন যুক্ত হচ্ছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত থেকে। যাচ্ছি পরের খবরে। আন্দামানে ভয়াবহ ট্রলার ডুবির ঘটনার ক্ষত এখনও কক্সবাজারের নানা প্রান্তে। তারই মাঝে আবার সক্রিয় হয়ে উঠেছে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ার মানব পাচার সিন্ডিকেট। টেকনাফ উপকূলে কোস্টগার্ডের অভিযানে মালয়েশিয়া পাচারকালে 50 জনকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে 9 মানব পাচারকারীকে। আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া জানাচ্ছেন বিস্তারিত। 9 এপ্রিল গভীর আন্দামান সাগরে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ডুবে যায় মালয়েশিয়াগামী ট্রলার। এখনো হদিস মেলেনি তার যাত্রী অন্তত 250 জনের। নিখোঁজদের ঘরে ঘরে চলছে আহাজারি। ভয়াবহ সেই ঘটনার 2 মাস যেতে না যেতে আবারও তৎপর হয়ে উঠেছে সাগরপথে মালয়েশিয়াগামী মানব পাচারকারী সিন্ডিকেট। 5 জুন মধ্যরাতে টেকনাফের বাহারছড়া উপকূলে কোস্টগার্ডের জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ,
আউটপোস্ট শাহপরী ও বাহারছড়ার যৌথ অভিযানে উদ্ধার করা হয় 50 জন মালয়েশিয়াগামী ব্যক্তিকে, যাদের 11 জনই রোহিঙ্গা। তাদের রোহিঙ্গা ক্যাম্প সহ দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে টেকনাফ নিয়ে যাওয়া হয়েছিল। অভিযানে একটি ট্রলার সহ 9 মানব পাচারকারীকে আটক করে কোস্টগার্ড। মেহনত হইলে বেশি মানুষ যার গই কিছু মানুষ খুশি যার গই টিয়া ভাষার হামাই উদ্দেশ্যে আর কিছু ক্যাম্পর কিছু অশান্তি কারণে যার গই দালালেই আলো মৌকা ফোন দরিয়া আর কি বুঝছে মানে দিন দরিয়া মাঝে যাইয়ারে দাদু মরে যার গই তারা লোক দেখাইয়ে নিজের পিসার আর কি দেখাইয়ে গ্যারান্টি দেখাইয়ে দে। বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। পাচারকারীরা উদ্ধারকৃতদের সাগর পথে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করছিল। রোহিঙ্গাদের এই শীর্ষ নেতা জানালেন, 2017 সাল থেকে এ পর্যন্ত 26,000 রোহিঙ্গা পাড়ি দিয়েছে মালয়েশিয়ায়। অনিশ্চিত এই যাত্রায় মৃত্যু হয়েছে অন্তত 900 রোহিঙ্গার। 2017 দতি আজ্ঞা পর্যন্ত আর রিসার্চ মতা রোহিঙ্গা এলে বাড়ি গিয়ে 26,000 পর্যন্ত গিয়ে গই তো মসজিদে 900 পর্যন্ত মসজিদের পট আছে। সামাজিক সচেতনতার অভাবে মানব পাচার থামানো যাচ্ছে না বলে মনে করেন এই জনপ্রতিনিধি। যাচ্ছে রোহিঙ্গা, আবার যারা নিচ্ছে তারাও কিন্তু রোহিঙ্গা। যে এখানে স্থানীয় দাবি করে তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে এনআইডি কার্ড করছে রোহিঙ্গারা অনিয়ন্ত্রিত হওয়ার কারণে আজকে এই মানব পাচারগুলো বৃদ্ধি পাচ্ছে। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। দেশের খবরের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। গরমে নষ্ট হচ্ছে পাবনার লিচু, বাজার পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী। লোকসান বাঁচিয়ে কৃষককে ন্যায্য মূল্য এনে দেবে মিনি কোল্ড স্টোরেজ। আবারও স্বাগত দেশের খবরে। দেশের 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন, তার মধ্যে কুড়িগ্রামে মারা গেছেন বাবা ও ছেলে। সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কসাইটারি শিমলারতল এলাকায় মোটরসাইকেল ও মাঝবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সিদ্দিক শেখের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান তার ছেলে দুলু মিয়া। তারা লালমনিরহাট জেলার সিন্ধুমতি ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। প্রায় একই সময় কুমিল্লার 14 গ্রাম উপজেলার সুফুয়া এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল মহাসড়কে দাঁড়িয়ে থাকা মদিনা পরিবহনের একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলে থাকা 2 আরোহী। অন্যদিকে গাজীপুরে কালিয়াকৈরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজনের প্রাণহানি ঘটেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে নিহত হয়েছেন ভ্যানের চালক। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেলে নিহত হন চালক বাবলু, আহত হয়েছেন তার সহকারী। সারা বছরই কক্সবাজারে লেগে থাকে ভ্রমণ পিপাসুদের ভিড়। সমুদ্র সৈকত কেন্দ্রিক পর্যটনের প্রতি বছর সরকার আয় করে বিপুল রাজস্ব, কিন্তু অপরিকল্পিত নগরায়ন, দখল দূষণে বিপর্যস্ত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হারাচ্ছে জৌলুস। কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার সমুদ্র সৈকতের অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। বঙ্গোপসাগরের অথই নীল জলরাশি, উথাল পাতাল ঢেউয়ের দোলায় সন্ধ্যার আকাশে অস্তমিত সূর্যের লাল আভা। সে অপার সৌন্দর্যের টানে প্রতি বছর কোটি পর্যটকের সমাগম হয় এই বালুচরে একটুখানি প্রশান্তির আশায়। কিন্তু এই অমূল্য প্রাকৃতিক সম্পদকে কতটুকুই বা যত্নে রাখা গেছে। আমার একটা জিনিস খারাপ লাগলো যে পরিবেশটা নোংরা। আমাদেরও উচিত সাথে একটা ব্যাগ রাখা, যাতে খাবার খেয়ে বাচ্চারা যাতে এদিক সেদিক না, আমাদেরও খেয়াল রাখা উচিত। সমুদ্র স্নান করতে নেমে মৃত্যুর সংখ্যাও নেহায়েত কম নয়। 10 বছরে সমুদ্র স্নানে মৃত্যু হয়েছে অন্তত 64 পর্যটকের। 2025-26 সালে মারা গেছেন অন্তত 14 জন। গুরুতর অবস্থা হয় তাহলে আমাদের কোনো পার্সোনালি কোনো অ্যাম্বুলেন্স নাই, যার ফলে আমরা টমটম মাধ্যমে নিয়ে যাই। সৈকতকে কেন্দ্র করে কলাতলী জোনে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে 450 শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউস।
প্রতিবেশ সংকটাপন্ন এলাকাতেও উঠেছে বড় বড় দালান, যেখানে নেই পরিকল্পিত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা। বর্ষা মৌসুমে এসব হোটেলের বর্জ্য গিয়ে পড়ে সরাসরি সমুদ্রে। এখানে আপনি অবৈধ টাকা দিতে পারলে বিল্ডিং এর অনুমোদন পেয়ে যাবেন, এবং অনেকে টাকা দিয়েও আবার বৈধ কাগজপত্র দিয়েও পায় না। নীতিমেলার ভিতরে কিভাবে এই পর্যটন এলাকায় হোটেল মোটেল গেস্ট হাউস নির্মাণ করা হবে এবং যেগুলি হয়ে গেছে এগুলো কিভাবে আইনের আওতায় আনা যায়, এটাই আসলে প্রশাসন থেকে উদ্যোগ নিতে হবে। সৈকতে বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর উদ্যোগের অভাব ও পরিবেশ সুরক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য ও জলবায়ু। কাচিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাণীগুলা, যে সামুদ্রিক যে প্রাণীগুলো, তারা কিন্তু বেশি উঠে আসছে, কারণ তারা জীববৈচিত্র্যের যে ধ্বংস হওয়ার কারণে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। তবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের এই সদস্য শোনালেন সৈকত ঘিরে মহাপরিকল্পনার কথা। আমরা ডিসি অফিসের সাথে কোঅর্ডিনেটেড হচ্ছি, আমরা পৌরসভার সাথে কোঅর্ডিনেটেড হচ্ছি, সো দ্যাট প্রবলেমগুলোকে অ্যাড্রেস করাটাকেই আমরা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ মূলত এখন ফোকাস করছি। 2021 সালের এপ্রিলে কক্সবাজারের হিমছড়ি সৈকতে ভেসে আসে বিশাল আকৃতির তিমি। 2020 সালের জুলাইয়ে ভেসে আসে অন্তত 2000 টন বর্জ্য। আর এসব বর্জ্যের সাথে আটকা পড়ে সমুদ্র উপকূলে ভেসে আসে শতাধিক কাছিম। প্রায় মারা পড়ছে কাছিম ও ডলফিন। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। দেশের খবরের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। পাবনায় তীব্র গরমে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ লিচু। লিচুর বাজার পরিদর্শন করে সহায়তার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। পাবনা থেকে আরও জানিয়েছেন প্রতিনিধি রিজভি জয়। দেশের অন্যতম লিচু উৎপাদনকারী এলাকা পাবনায় কিন্তু হঠাৎ করে লিচুর প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যে বোম্বাই লিচু এবং চায়না লিচু, যে সুমিষ্ট লিচুগুলো এখন বাজারে উঠছে, সেই সময়ে কিন্তু এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষিরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং তারা দাবি করছেন যে শতকরা 30 ভাগ লিচু প্রতিটি বাগানে নষ্ট হয়েছে। গত কয়েকদিন ধরে হঠাৎ করে তীব্র দাবদাহের কারণে কিন্তু এই লিচুগুলো পচে গিয়েছে এবং লিচুতে এক ধরনের দাগ তৈরি হয়েছে, যে কারণে আসলে সেই লিচুগুলো তারা বাজারে ভালো দাম পাননি এবং বিক্রিও করতে পারছেন না। তো সব মিলে এই কারণে তারা বেশ একটা খুব বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন, এবং আমরা কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে। তারা বলেছেন যে আনুমানিক 150 কোটি টাকার মতো ক্ষতি হতে পারে ঈশ্বরদী উপজেলাতেই। প্রত্যেকটা বাগানেই কিন্তু একই ধরনের অবস্থা। এর প্রেক্ষিতে গতকাল কিন্তু বাণিজ্য মন্ত্রী আব্দুল মুক্তাদির তিনি কিন্তু এসেছিলেন ঈশ্বরদীতে, এবং তিনি এই বাগানগুলো পরিদর্শন করে দেখেছেন যে লিচুর এই যে ক্ষতিগ্রস্ত যে অবস্থা, সেটি দেখে তিনি কৃষকদের সঙ্গে আলাপ করেছেন, এবং এই লিচুর আগামীতে যাতে এই ধরনের ক্ষতির সম্মুখীন তারা না হন, তো সেক্ষেত্রে আসলে কি ধরনের প্রযুক্তিগত সহযোগিতা তাদের করা যায় সেই বিষয়ে তারা কোনো একটি পন্থা বের করবেন বলে জানিয়েছেন। এর পাশাপাশি স্থানীয়ভাবে লিচু সংরক্ষণের কোনো উপায় বের করা যায় কিনা সেটিও তিনি জানিয়েছেন। এর পাশাপাশি কৃষকরা তার কাছে দাবি জানিয়েছেন যে এই লিচু শুধু খুব অল্প সময়ের একটি ফল, এবং সেটি সংরক্ষণেরও তেমন কোনো ব্যবস্থা নেই। এই কারণে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই লিচু সংরক্ষণ এবং বিদেশে রপ্তানি যদি ব্যবস্থা করা যায় তাহলে কৃষকরা উপকৃত হবেন। এই ছিল আমার কাছে পাবনায় লিচু বাজারের সর্বশেষ পরিস্থিতি। কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে পারেন সেই লক্ষ্যে দেশে চালু হলো ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ, যেখানে কৃষকরা তাদের কৃষি পণ্য সংরক্ষণ করে রাখতে পারেন এবং লাভবান হন। বিস্তারিত জানাচ্ছেন রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব। রাজশাহীর পবা উপজেলার থালতা গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন ক্যাপসিকাম, বিটরুট, লেটুস সহ 13 ধরনের উচ্চ মূল্যের শাকসবজি তিনি উৎপাদন করে থাকেন। উচ্চ মূল্যের হলেও সংরক্ষণের অভাবে এসব শীতকালীন সবজি তিনি বেশি উৎপাদন করতে পারতেন না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একটি ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ পেয়েছেন জাহাঙ্গীর। তিনি এখন এসব দামি শাকসবজি বেশি পরিমাণে উৎপাদন করতে পারছেন। এ ধরনের ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজে একসাথে 10 টন পর্যন্ত খাদ্যশস্য সংরক্ষণ করা যায়। গত বছরের ডিসেম্বর থেকে জাহাঙ্গীর এ পর্যন্ত ক্যাপসিকাম, বিটরুট, থাই আদা, হলুদ, পাতাকপি, মটরশুঁটি এবং গাজর সহ 7 ধরনের সবজি সংরক্ষণ করেছেন। তার ধারণা এসব কৃষি পণ্য বিক্রি করে 2 থেকে 3 গুণ লাভ পাবেন তিনি। 1 কেজি বিটরুট এখন 30, 40, 50 টাকা বাজার মূল্য। আমি যখন 2 মাস আগে রাখছিলাম তো সেই সময় আপনার 700-800 টাকা মন ছিল, এখন আপনার হচ্ছে 1600 টাকা মন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশে 100টির মতো ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করেছে। কন্টেনার ও রুম বেসড 2 পর্যায়ে এসব কোল্ড স্টোরেজ কৃষক পর্যায়ে দেওয়া হচ্ছে, যাতে পর্যাপ্ত পণ্য উৎপাদন এবং সংরক্ষণ করে তারা ন্যায্য মূল্য পান। কৃষি মন্ত্রণালয় এবং জলবায়ু ট্রাস্ট ফান্ড, পরিবর্তন ট্রাস্ট ফান্ডের এটার উদ্যোগে একটা প্রকল্প নেওয়া হয়। এই প্রকল্পের উদ্যোগে আমাদের সারা দেশে প্রায় 100টির মতো মিনি কোল্ড স্টোরেজ দেওয়া হয়। এটা 2 ধরনের আছে, একটা হচ্ছে কন্টেইনার বেসড আর একটা হচ্ছে রুম বেসড। আশা করা যায় যে সারা দেশেই এই প্রযুক্তিটা ছড়িয়ে যাবে আমাদের মাধ্যমে। যোগ্য কৃষক নির্বাচন করে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর এই মিনি কোল্ড স্টোরেজ দিয়ে থাকে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিন্টাস গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার। আত্মীয় পুষিনের চেষ্টা প্রতিহত করল বিজিবি। টেকনাফে মালয়েশিয়া পাচারকালে 50 জনকে উদ্ধার, আটক 9 মানব পাচারকারী। পাঁচজেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত। গরমে নষ্ট হচ্ছে পাবনার লিচু, বাজার পরিদর্শনে বাণিজ্য মন্ত্রী। এবং লোকসান বাঁচিয়ে কৃষককে ন্যায্য মূল্য এনে দেবে মিনি কোল্ড স্টোরেজ। দর্শক, এই ছিল দেশের খবর থেকে সর্বশেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।